সম্প্রতি ভারতে শহীদ ওসমান হাদি হত্যার সাথে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে শহীদ ওসমান হাদিকে হত্যা করার ৮৮তম দিন। তো এই ৮৮তম দিনে এসেও শহীদ ওসমান হাদির হত্যার পেছনের কারা মূল মাস্টারমাইন্ড রয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। তো ভারতে দীর্ঘ সময় পার হওয়ার পরেও যেহেতু তারা গ্রেফতার হয়েছে, এটা অবশ্যই আশা জাগানি একটা ব্যাপার, কিন্তু সেই সাথে আশঙ্কারও বেশ কিছু ব্যাপার রয়েছে। ইতিপূর্বে বাংলাদেশের পুলিশ তারা বলেছে মেঘালয় পুলিশ শহীদ ওসমান হাদির হত্যার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি এবং মেঘালয় পুলিশ বলেছে যে তারা এই ধরনের কোনো গ্রেফতার তারা করে নাই। এবং বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ধরনের গল্প বা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার একটা চেষ্টা করা হয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে দেশে ফিরিয়ে আনা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারটাতে আশঙ্কা মুক্ত না। সেকেন্ড যেই ব্যাপারটা সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির যেই খুনি গ্রেফতার হয়েছে তার ব্যাপারে তো পদক্ষেপ গ্রহণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এইখানে আসলে আইএসপিআর এর কাজটা কি, এটা আমি বুঝতেছি না। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দ্বিপাক্ষীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো আইএসপিআর কীভাবে হ্যান্ডেল করে, এটা আমাদের একটা আশঙ্কার বিষয়। আরেকটা আশঙ্কার বিষয় হচ্ছে সম্প্রতি গ্রেফতার হওয়ার 2 দিন আগে ডিজিএফআইয়ের যিনি প্রধান রয়েছেন তিনি ভারত সফর করেছেন এবং আমরা জানতে পেরেছি ভারতীয় গণমাধ্যমের বরাতে তিনি রয়ের প্রধানের সাথে একটি মিটিং করেছেন এবং ভারতীয় গণমাধ্যমের বরাতে প্রথম আলো পত্রিকা একটি নিউজ করেছে যে শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতারের ব্যাপারে যখন ডিজিএফআইয়ের প্রধান ভারত সফর করে এবং তাদের সাথে আলোচনা করে তখন তারা গোপন সূত্রের বরাতে তাদেরকে গ্রেফতার করে। তার মানে হচ্ছে এই দীর্ঘ সময় ধরে খুনি ভারতেই ছিল এবং ভারতের কাছে এই তথ্য ছিল, কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই খুনিকে গ্রেফতার করবার ফেরত পাঠানোর ব্যাপারে বা গ্রেফতার করে ফেরত পাঠানোর ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তো হঠাৎ করে তার কি এমন মনে হলো যে এই খুনিদেরকে এখন গ্রেফতার করে ফেরত পাঠানো হবে। তা আমরা তো অবশ্যই চাই যাতে এই খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে এর পেছনে কারা রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু ইতিমধ্যেই গত 2 দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের যেই অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদের যে কর্মকাণ্ড আমরা পরিলক্ষিত করছি তাতে আমরা মনে করছি যে এই ঘটনাটার একটা রাজনৈতিক একটা রূপ দেওয়ার চেষ্টা করা হতে পারে। এটা হয়তো জজ মিয়ার নাটকের মতো কোনো একটা প্রেক্ষাপট তৈরি করতে পারে। এই জন্য আমরা চাই যাতে বিএনপি কোনোভাবে শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য এখানে জামাতের ব্যাপারে ঢালাওভাবে যাতে তারা এই দোষ না চাপায়, আবার জামাতও যাতে রাজনৈতিকভাবে বিএনপিকে শহীদ ওসমান হাদির হত্যার জন্য সাব্যস্ত না করে। এর জন্য একটাই সমাধান, সেটা হচ্ছে দেশে যেই তদন্তটা চলছে এই তদন্তের পাশাপাশি জাতিসংঘের অধীনে যেই তদন্তটা হওয়ার কথা রয়েছে সেই তদন্তটা অবশ্যই নিশ্চিত করতে হবে এবং সরকারের পক্ষ থেকে জাতিসংঘের যে তদন্ত প্রক্রিয়াটা চলমান বা যেই চিঠিপত্র প্রেরণগুলো হয়েছে এই ক্ষেত্রে পুরো স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্য দিয়ে তাদেরকে আন্তরিক সহযোগিতা পূর্বক যাতে তারা এই তদন্তটা করতে পারে, সেক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তাহলে এই যে নিরপেক্ষতা বা স্বচ্ছতার যে একটা প্রশ্ন রয়েছে সেটা থেকে হয়তো আমরা খানিকটা মুক্তি পেতে পারি। আর শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের কোনো দল মত কারো নিজস্ব এজেন্ডা বাস্তবায়নকারী ছিলেন না। শহীদ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের আপামর জনসাধারণের। সুতরাং তাকে কোনো দলের ফ্রেমে নিয়ে, তাকে কোনো মতের ফ্রেমে নিয়ে তার অবস্থানটাকে যারা ছোট করবার চেষ্টা করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি যেই শহীদ ওসমান হাদি তার মৃত্যু পর্যন্ত আপামর জনসাধারণের ছিল তাকে আপামর জনসাধারণের কাতারেই থাকতে দেন।